সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। And that's who we've always been thought to be. I was asked a long time ago when I was with Xi Jinping and I was on the Tibetan plateau with him. ভারতের সমর্থনে বক্তব্য বাইডেনের, চীনের উদ্বেগ বাড়ালো আমেরিকা। ভারতে ভেঙে ফেলতে ৩৫০০ মসজিদের তালিকা করেছে বিজেপি। ভারত মহাসাগরে সারি বেঁধে চীনের জাহাজ ঘুরঘুর করছে আন্দামানের কাছেও, ধরা পড়ল উপগ্রহ চিত্রে। লকডাউনের ১ বছর কেমন আছে উহান? ভারতীয় সেনাবাহিনী দুর্বল, স্বীকার করলেন সেনাপ্রধান এম নারাভানে। Did you know that nearly all of the major food crises we face today, 8 out of 10, are driven by man-made conflict? এবং ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে বিশ্বের ৬৯ কোটি মানুষ, বললেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Country, and that's who we've always been thought to be. I was asked a long time ago when I was with Xi Jinping and I was on the Tibetan plateau with him. And he asked me in a private dinner, he and we each had an interpreter. He said, "Can you define America for me?" ভারতের সমর্থনে বক্তব্য বাইডেনের। ভারতের সমর্থনে বক্তব্য রেখে পাকিস্তান ও চীনের উদ্বেগ বাড়ালেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বক্তব্যে বাইডেন বলেন, ভারত হল আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারি। দু দেশের সম্পর্ক মজবুত করতে দরকারি পদক্ষেপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনে কেমন হবে ডেমোক্রেট পরিচালিত মার্কিন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক? এ নিয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশন একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সংস্থার কৌশলগত বিশেষজ্ঞ জোশুয়া হোয়াইট বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক আগামী দিনে আরও পারস্পরিক নির্ভরশীল ও সহযোগী হবে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চীনা আগ্রাসন মোকাবিলায় ভারতের উপরই বেশি নির্ভরশীল হবে আমেরিকা। তিব্বত, হংকং, তাইওয়ানের স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছেন বাইডেন। এই ৩টি জায়গার গণ আন্দোলনে ভারতের সক্রিয় সমর্থন দরকার। এছাড়া ইসলামিক স্টেট ও আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়েও দুই দেশ তথ্য বিনিময় করে কাজ করবে। তেমনি পাক মদতপুষ্ট লস্কর ও জৈশের মোকাবিলায় ভারতকে সব রকম সাহায্য করবেন মার্কিন সেনা ও গোয়েন্দারা। সন্ত্রাসবাদীদের ঘাঁটি, গতিবিধি, কাজকর্ম, চীনা সেনাদের অবস্থান, সেনাবিন্যাস ও যুদ্ধ প্রস্তুতি নিয়ে ভারতকে সব রকম তথ্য দিয়ে সাহায্য করবে আমেরিকা। আগামী ২ দশক ধরে ভারত মার্কিন সহযোগিতাই হবে এশিয়ার সবচেয়ে জরুরি বোঝাপড়া। জোশুয়া বলেছেন, জাতীয় স্বার্থেই ট্রাম্পের ভারতমুখী নীতি থেকে সরছে না বাইডেন প্রশাসন। উল্লেখ্য, চীনকে নজরে রেখে ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত করছে ভারত। মার্কিন ফৌজের সঙ্গে এবার সামরিক মহড়ায় শক্তি প্রদর্শন করছে ভারতের সাবমেরিন বিধ্বংসী বিমান পসাইডন। জানুয়ারি মাসের ১২ তারিখ থেকেই গুয়ামে শুরু হচ্ছে সি ড্রাগন মহড়া। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওই মার্কিন ভূখণ্ডে বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীর প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। জানা গিয়েছে, আমেরিকা ও ভারত ছাড়াও এই মহড়ায় অংশ নিচ্ছে জাপান, কানাডা ও অস্ট্রেলিয়া। এর উদ্দেশ্য হচ্ছে সাবমেরিন যুদ্ধের কৌশল আরও ঝালিয়ে নেওয়া। কিভাবে ডুবোজাহাজ থেকে প্রতিপক্ষের নৌবাহিনীর উপর হামলা চালানো হবে, কোন পদ্ধতিতে নিজেদের যুদ্ধজাহাজগুলিকে রক্ষা করা আরও সহজ হবে, এসব প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে। তারপর হাতে কলমে সেই কৌশল ঝালিয়ে দেখা হচ্ছে সমুদ্রের বুকে। Be part of that, and it's not hyperbole. The only thing I expect with absolute certitude is honesty and decency, the way you treat one another, the way you treat the people you deal with. ভারতে ভেঙে ফেলতে ৩৫০০ মসজিদের তালিকা করেছে বিজেপি। আসামে বিধানসভা নির্বাচনে মহাজোটের অন্যতম শরিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল দাবি করেছেন, বিজেপি আবার ক্ষমতায় এলে ভারতের ৩৫০০ মসজিদ ভেঙে দেবে। বৃহস্পতিবার ২১ জানুয়ারি আসামের ধুবড়ীর গৌরীপুরের এক জনসভায় তিনি এ মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, বিজেপি হল দেশের শত্রু, মহিলাদের জন্য বিপদ। বিজেপি ৩৫০০ মসজিদের তালিকা তৈরি করেছে। যদি ফের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা, তাহলে ওই মসজিদগুলোকে ভেঙে দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, আসাম রাজ্যে যদি ফের বিজেপি আসে তাহলে বোরকা পরা মহিলাদের বেরোতে দেওয়া হবে না, মসজিদে আজান দিতে দেবে না। তিনি প্রশ্ন করেন, এরকম ভাবে কি মানুষ বেঁচে থাকতে চায়? এদিকে ভারতের গণমাধ্যমগুলোর দাবি, আজমলের ওই মন্তব্য আসামে বিতর্কের সৃষ্টি হয়েছে। তারা জানাচ্ছে, দেশটির রাজনৈতিক মহলের ধারণা সাম্প্রতিক মেরুকরণের জন্য ওই মন্তব্য করেছে আজমল। অথচ বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ নীতিকে ঠেকাতেই একটি মহাজোট তৈরি করেছে কংগ্রেসের রাজ্যের ৫ দল। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এমন বক্তব্যের প্রেক্ষিতে আসাম কংগ্রেসের সভাপতি রিপুন বোরা বলেন যে তারা এরকম কথা কখনো বলেন না। আজমল কি বলেছে সেটা তিনি শুনেছেন বলে রিপুন জানান যে আজমলের সঙ্গে কথা বলবেন।
আজমল এরকম কথা বলার ভারতীয় হিন্দুরা চটে যেতে পারে, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারত মহাসাগরে সারি বেঁধে চীনের জাহাজ, কখনো বঙ্গোপসাগরে কখনো ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর জাহাজকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সাবমেরিন নিয়েও টহল দিচ্ছে চীনের নৌসেনা। আন্দামান ও নিকোবর দ্বীপের কাছেও চীনের নজরদারি জাহাজকে ঘুরঘুর করতে দেখা গেছে, ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ভারত মহাসাগরে আন্দামান সীমান্তের খুব কাছে এত ঘন ঘন চীনা নৌবাহিনীর জাহাজ দেখে চিন্তিত নয়াদিল্লি। ভারতীয় নৌসেনা সূত্র জানিয়েছে চীনা জাহাজগুলি সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে। চীন আগে কখনো নিজেদের জলসীমার বাইরে যুদ্ধজাহাজ বা নজরদারি জাহাজ খুব একটা পাঠাতো না, কিন্তু 2008 সালে এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুদের উপদ্রব বাড়লে চীনের নৌবাহিনীও ওই এলাকায় যাতায়াত শুরু করে। ভারতীয় নৌবাহিনীর কর্তারা বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের মোকাবিলার জন্য এত বড় ব্যবস্থার দরকার নেই। আসল উদ্দেশ্য এই তল্লাটের সাগরের সঙ্গে নিজের জাহাজ ও কমান্ডার ক্যাপ্টেনদের পরিচিত করার সুযোগ তৈরি করা। নৌচীনের জাহাজগুলো দক্ষিণ চীন সাগর, আন্দামান সাগর, বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে পৌঁছয়। তারপর এডেন উপসাগর থেকে ভূমধ্য সাগর, আরব সাগর হয়ে আটলান্টিক পানামা পর্যন্ত যায়। ওই দিক দিয়েই পরে ফিরে আসে। ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ অর্থনৈতিক এলাকা বরাবরই নজরে রয়েছে বেজিংয়ের। এর আগে বহুবার ওই বিশেষ এলাকা ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা গেছে চীনের একাধিক রণতরীকে। এই সব রণতরীগুলোর সঙ্গে বেশিরভাগ সময়ই থাকে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক। কৌশলে নজর এড়িয়ে হানা দেয় চীনা সাবমেরিনও। লকডাউনের 1 বছর, কেমন আছে উহান? 2020 সালের 23 জানুয়ারি সকালেই ঘোষণা হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরের অনির্দিষ্টকালের লকডাউন। মানুষের শরীরে ভয়াবহ করোনা ভাইরাস শনাক্তের কয়েকদিনের মধ্যেই লকডাউনের ঘোষণা করা হয় এ শহরে। ধীরে ধীরে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে পুরো দেশে। শুধু চীনেই আক্রান্ত হয় 5,60,00,000 মানুষ। শুধু চীনেই আক্রান্ত হয় 5,60,00,000 মানুষ। হাসপাতালগুলোতে নামে করোনা আক্রান্ত মানুষের ঢল। খুব দ্রুতই এই ভাইরাসের সংক্রমণ চীনের সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। সারা বিশ্বে এখনও চলছে করোনার তাণ্ডব। সেই লকডাউন ঘোষণার ঠিক 1 বছর পর এখন অনেকটাই স্বাভাবিক উহান শহরের জীবনযাপন। 1 বছর আগের ভয় শঙ্কা এখন নেই বললেই চলে। যানজট, কর্মব্যবস্থা, বাজার, শপিং মল আর রেস্টুরেন্টে ভিড় দেখে বোঝার উপায় নেই 1 বছর আগে একই দিনে উহান ছিল মৃত্যুপুরী। করোনা মহামারীর কারণে এখন পর্যন্ত সারা বিশ্বে অন্তত 20 লাখ মানুষের প্রাণ গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চীনের উহানের সামুদ্রিক প্রাণীর বাজার কিংবা উহানের ভাইরাস গবেষণাগার থেকে ছড়িয়েছে SARS-CoV-2 ভাইরাসটি। এরপর বন্ধ করে দেওয়া হয় সামুদ্রিক প্রাণীর ওই বাজার। 2020 সালের 1 জানুয়ারি থেকেই বন্ধ সেই হুয়ানান সামুদ্রিক প্রাণীর পাইকারি বাজার। তবে চীনাদের দাবি ভাইরাসটি দেশের বাইরে থেকেই এসেছে। চীনা এখানে ভুক্তভোগী। কেউ কেউ বলেন ভাইরাসটি আমেরিকা থেকে এসেছে। ভারতীয় সেনাবাহিনী দুর্বল। ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে স্বীকার করেছেন সামরিক আধুনিকীকরণে ভারত পিছিয়ে রয়েছে। তার মতে শত্রুপক্ষ যেই গতিতে নিজেদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে সেই তুলনায় কিছুটা পিছিয়ে আছে ভারত। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ অতিক্রমের জন্য সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখতে হবে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় 21 জানুয়ারি সেনাবাহিনীর সঙ্গে বেসরকারি খাতের পার্টনারশিপের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান এসব কথা বলেন। নারাভানে বলেন, বর্তমানে জাতীয় সুরক্ষার স্বার্থে যা যা প্রয়োজন সবকিছু দেশে প্রস্তুত হচ্ছে না, ফলে সামরিক প্রয়োজনীয়তার খাতিরে কিছু সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এই মুহূর্তে দেশীয় অস্ত্র দেওয়া হচ্ছে জওয়ানদের। ভারতে এখনো কেন সব অস্ত্রশস্ত্র উৎপাদন করা যাচ্ছে না সেই প্রসঙ্গেও কথা বলেন মনোজ মুকুন্দ নারাভানে। এ বিষয়ে তিনি বলেন, অনেক সময় দরকারি প্রযুক্তি ভারতে পাওয়া যায় না, আবার উৎপাদন ক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। At the World Food Program, we have seen firsthand how conflict ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে বিশ্বের 69 কোটি মানুষ। সবাই একযোগে কাজ করলে ক্ষুধামুক্ত পৃথিবী গড়া কঠিন হবে না বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি FAO-র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে। তিনি বলেন, এজন্য খাদ্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। বার্লিনে অনুষ্ঠিত এগ্রিকালচার মিনিস্টার্স কনফারেন্সে এসব কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের কৃষি বিষয়ক কমিশনার বলেন, 2050 সালে ইউরোপীয় ইউনিয়ন হবে বিশ্বের প্রথম জলবায়ু সহনীয় প্রাকৃতিক মহাদেশ। সারা বিশ্বে নিরবিচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিতে উন্নয়ন অংশীদার ও সহযোগী সব দেশকে পরিবেশ বান্ধব জলবায়ু সহনীয় যৌথ উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, 69 কোটি লোক ক্ষুধার্ত,
এর মধ্যে ৮ কোটি লোক সরাসরি বাঁচার লড়াই করছেন। মানুষের সৃষ্ট দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও ফেডারেল সরকারের কারণে ১৩ কোটি মানুষ দরিদ্র হয়েছে। কোভিডের কারণে অনেক অঞ্চলে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ২৭ কোটি মানুষ অভিবাসী হয়েছে। তবে কোভিড আমাদের পরাস্ত করতে পারেনি, বলেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন দেশ কৃষকদের যথাসময়ে বীজ ও সার সহ সব উপকরণ সরবরাহ করায় ক্ষুধাকে জয় করতে সক্ষম হয়েছি। যদি একটি শিশু না খেয়ে মারা যায় সেটা আমাদের সবার লজ্জা। বিশ্বের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করছি। নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়তে আমরা নতুন সবুজ জোট গঠন করছি। ইইউর একার পক্ষে এটি বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের লক্ষ্য ২০৩০ সালে কীটনাশক ও সারের ব্যবহার ৪০% কমানো ও অর্গানিক খাদ্যের অবদান ২৫% উন্নীত করা। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি প্রয়োগ, নতুন উদ্ভাবন ও যৌথ প্রয়াসের মাধ্যমে আমাদের বিশ্বে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে, বলেন তিনি। Antonio Guterres in calling for a global ceasefire. Because without peace, we cannot end. দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।